माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। बीजेपी जिंदाबाद, एनडीए जिंदाबाद। ভারতে বিজেপি জোট জয় পেলেও ধাক্কা খেল নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ইমেজ। নীতিশ নাইডুতে আস্থা রাখার চ্যালেঞ্জ, জোট গঠনের নানা তৎপরতা। আজ বৈঠকে বসছে দুই পক্ষই। লোকসভা নির্বাচনে বিরোধীদের চমক দেখানো ফলাফলের পর জোট সরকার গঠনের তৎপরতা চলছে ভারতে। সরকার গঠনের লক্ষ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাথে বৈঠকে বসছেন দুই কিংমেকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। স্থানীয় সময় বিকেলে দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। জোটের বাকি নেতাদের সাথে সেখানেই অংশ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপি জয় পেয়েছে 240 আসনে। ক্ষমতা গঠনের প্রয়োজন ম্যাজিক ফিগার 272 আসন। তাই টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাওয়া বিজেপির জোট গঠনের বিকল্প নেই। এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 292টিতে। ফলে জোট টিকিয়ে রাখতে তোড়জোড় চালাচ্ছে বিজেপির হাইকমান্ড। বিরোধী জোট ইন্ডিয়া 234 আসন পেলেও সরকার গঠনের আশা পুরোপুরি ছাড়েনি। নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগ রাখছে তারাও। বিকেলে দিল্লিতে বৈঠকে বসবে বিরোধী জোটের শরিকরাও। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠনের জন্য বুধবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় নতুন মেয়াদে সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবারও আহ্বান জানান তিনি। শনিবার সন্ধ্যায় দিল্লিতে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা গেছে। নাটকীয় কিছু না ঘটলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। জোটের সব হিসাব নিকাশ ঠিক থাকলেও আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। আর এই দুশ্চিন্তার কারণ খোদ জোটেরই দুই নেতা নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। বারবার জোট বদলের ইতিহাস যেমন রয়েছে এই দুই নেতার, তেমনি বিজেপির সাথে রয়েছে নীতি ও আদর্শিক ব্যবধান। অন্যদিকে কিছু ছোট দলের পক্ষ থেকেও আভাস মিলেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে সমর্থনের। We used to join BJP sometimes because of political compulsions. That is another thing. Today there is a democratic compulsion. You have to understand the democratic compulsion. CBI, ED, even income tax, everybody is attacking. All institutions are demolished. কিছুদিন আগেও ইন্ডিয়া জোটের সমাবেশে অংশ নিয়ে নরেন্দ্র মোদীকে এভাবেই কঠোর সমালোচনা করেন চন্দ্রবাবু নাইডু। चंद्रबाबू जी एनडीए के दरवाजे आपके लिए हमेशा के लिए बंद हो चुके हैं, बंद हो।
আবার অন্ধ্রপ্রদেশের এই নেতাকে ছেড়ে কথা বলেননি বিজেপি নেতারাও, বেঈমান আখ্যাও দেয়া হয়। চন্দ্রবাবু নাইডু 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে যান, যোগ দেন ইন্ডিয়া জোটে। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে আবারও হাত মেলান বিজেপির সাথে। অন্যদিকে গেল বছরও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলেন নীতিশ কুমার। এবছরই তিনি যোগ দেন বিজেপি জোটে। উদারপন্থী নীতিশ কুমারের জেডিইউর সাথে রক্ষণশীল বিজেপির রয়েছে নীতিগতভাবে বিরাট ফারাক। ফলে যে নীতিশ নাইডুর উপর ঝুলছে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা, তাদের সমর্থন নিয়ে রয়েছে শঙ্কা। নির্বাচনে বিজেপি জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। অন্যদিকে অনেকটাই আত্মবিশ্বাসী কংগ্রেসে তোড়জোড় চলছে জোটের পরিধি বাড়ানোর বিষয়ে। ইন্ডিয়া জোটের শরিকদের পাশাপাশি ছোট দলগুলো সমর্থনের ঘোষণা দিচ্ছে কংগ্রেস জোটকে। গেল 10 বছর ধরে আমরা বিজেপির প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছি, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী না বানানোর সুযোগ যদি আসে তবে অবশ্যই আমরা তা হাতছাড়া করব না। আমরা চাই না তৃতীয়বারের মতো আবারও তিনি প্রধানমন্ত্রী হন। এটা তো স্পষ্ট হয়েছে, মোদি ফ্যাক্টর বলতে যে বিষয়টি ছিল তা ধ্বংস হয়ে গেছে। এখন মোদির সবকিছু নির্ভর করছে জোটের উপর। ইন্ডিয়া জোট থেকে সরকার গঠনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তবে এটা স্পষ্ট যে সরকার গঠনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাই চালাবে বিজেপি কংগ্রেস দুই দলই। जो रिजल्ट है जनता की रिजल्ट है। নিজে ভোটে জিতেছেন দল বিজেপিও সরকার গঠনের পথে, তবুও যেন এবারের নির্বাচনে অনেক কিছুই হারিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছর একরকম উড়তে থাকা মোদীর লক্ষ্য ছিল 400 আসন, শেষ পর্যন্ত 300 আসনও পার করতে পারেনি তাদের এনডিএ জোট। এবারের নির্বাচনের ফল নিয়ে হয়তো আরো অনেক বিশ্লেষণ হবে, সমীকরণ বেরিয়ে আসবে। আপাতত মোদির সামনে বড় চ্যালেঞ্জ নীতিশ আর নাইডুকে আস্থায় রাখা, তারপর আগের বারে চেয়ে অনেক বেশি শক্তিশালী বিরোধী দলকে সংসদে মোকাবেলা করা। माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী সব পদে জয় করেছেন একক সংখ্যাগরিষ্ঠতায়। টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনেও জয় পেয়েছে বিজেপি। তবুও এবারের জয় অনেকটা হারের কাছাকাছি মোদির জন্য, কারণ এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। এক দশক ধরে ভারতের রাজনীতিতে রাজত্ব করা নরেন্দ্র মোদীর ম্যাজিক এবার যেন ঠিকঠাক কাজ করল না। আপ কি বার 400 পার প্রচারণা চালিয়ে 300 আসনও নিতে পারেনি তার নেতৃত্বাধীন জোট। উল্টো গতবারের তুলনায় 63টি আসন হারিয়েছে নিজ দল বিজেপি। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিজেপির ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে। ভারতীয় রাজনীতিতে কেন ফিকে হলো গেরুয়া শিবিরের রং? বিশ্লেষকরা মনে করছেন ধর্মীয় রাজনীতির মোড়কে অর্থনৈতিক সব ব্যর্থতা ঢাকতে পারেননি নরেন্দ্র মোদী। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচারের মতো সংকট হতাশা তৈরি করেছে ভোটারদের মাঝে। গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো ধনকুবেরদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে কৃষক আন্দোলন দমনের মতো আচরণ তৈরি করেছে ক্ষোভ।
জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, রাম মন্দির নির্মাণের মতো পদক্ষেপ জন্ম দিয়েছে বিতর্কের। বিশেষ করে মুসলিমদের টার্গেট করে মোদি শিবিরের বিভক্তিমূলক প্রচারণা ভালো চোখে দেখেননি অনেকেই। দমন পীড়নের পরও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের উত্থানকে দেখা হচ্ছে মোদি সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। দুর্বল বিরোধী দল আর কিছু গণমাধ্যমের সুবিধায় নিজের যে ব্র্যান্ডিং তৈরি করেছেন নরেন্দ্র মোদি, এবার যেন কিছুটা ফিকে হলো সেই ইমেজ। কিশোরীলাল শর্মা। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ আসন আমেথি পুনরুদ্ধার করেছেন কংগ্রেসের প্রবীণ এই নেতা। 40 বছর ধরে কংগ্রেসের রাজনীতি করলেও এবারই প্রথম অংশ নিয়েছেন লোকসভা নির্বাচনে। আন্ডারডগ হয়ে মাঠে নেমেও করেছেন বাজিমাত, হারিয়ে দিয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানিকে। ফলাফল প্রকাশের পর জায়ান্ট কিলার হিসেবে আখ্যা দেয়া হচ্ছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলালকে। এবারের নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছিল আমেথিকে। 2014 সালে এই আসনেই রাহুল গান্ধীর কাছে হেরেছিলেন অভিনয় জগৎ থেকে সদ্য রাজনীতির মাঠে নামা স্মৃতি ইরানি। পরের নির্বাচনে আবার এখানেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। 55,000 ভোটে রাহুলকে হারিয়ে শোধ তোলেন স্মৃতি ইরানি। এবারের নির্বাচনে যখন আমেথির প্রার্থিতা থেকে রাহুল সরে দাঁড়ালেন, কটাক্ষের সুযোগ ছাড়েননি স্মৃতি। বেশিরভাগেরই ধারণা ছিল এবারও কংগ্রেসের হাতছাড়া হতে যাচ্ছে আমেথি। তবে ঠিক সে সময় কিশোরীলাল শর্মার ওপর আস্থা রেখেছে দল। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমকে দিয়েছেন গান্ধী পরিবারের বিশ্বস্ত সঙ্গী। স্মৃতি ইরানির 3,72,000 ভোটের বিপরীতে কিশোরীলালের অর্জন 5,39,000 বেশি ভোট। मैं सैलरीड आदमी नहीं हूँ, मैं वॉलंटियर हूँ। मैं कांग्रेस से कोई तनख्वाह वाला आदमी नहीं हूँ। ठीक है, बहुत से लोग नहीं जानते, मिथ्या में हैं, तो रहने दिया जाए। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আসনে ভালো ফলাফলের জন্য কিশোরীলালকে অভিনন্দন জানিয়েছেন দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজয়ের পরও গান্ধী পরিবারের সাথে সম্পর্ক নিয়ে কটূক্তি করেছেন অনেকে, যার শক্ত জবাব দিয়েছেন রাহুল। किशोरीलाल शर्मा जी जो हैं वो 40 साल से अमेठी में कांग्रेस पार्टी के लिए काम कर रहे हैं और उनका अमेठी की जनता के साथ रिश्ता है। शायद बीजेपी के लोगों को ये बात समझ नहीं आई थी कि किशोरीलाल शर्मा जी अमेठी से बहुत क्लोजली कनेक्टेड व्यक्ति हैं। ফলাফলের পর হার মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন স্মৃতি ইরানি। আমেথির জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। क्या हार में क्या जीत में किंचित नहीं भयभीत में, संघर्ष पथ पर जो मिले ये भी सही वो भी सही, वरदान मांगेंगे नहीं।